হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যেটা সবচেয়ে বেশি করণীয় সেটা কিন্তু তোমরা করছো না। তোমরা কি করছো? তোমরা সমস্ত সময় খবর দেখছো, নিউজ দেখছো, আপডেট দেখছো যে কবে কি পরীক্ষার নোটিফিকেশান আসবে এবং কবে কি পরীক্ষা হতে চলেছে, কত শূন্যপদ থাকবে, এই নিয়ে কিন্তু প্রত্যেকে মেতে আছে। পড়াশুনো কিন্তু খুব একটা সবাই করছে না। যারা করছে তারা কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে। আর আমি তোমাদের জন্য এই চ্যানেলে যেটা নতুন স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট তোমাদের ইতিহাস, অর্থাৎ তোমাদের এই যে ইতিহাস সাবজেক্টটি তোমরা যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো না কেন, তোমরা যদি এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি এর বাইরে কিন্তু একটাও প্রশ্ন তোমাদের আসবে না। সে তুমি ডাব্লিউবিপির প্রিপারেশন নাও, কেপির প্রিপারেশন নাও, বা পিএসসির যে কোনো এক্সামের প্রিপারেশন নাও, বা পঞ্চায়েতের প্রিপারেশন নাও, বা আরও যেটা আমি বলি রেলওয়ের নাও, বা তুমি সেন্ট্রালের যে কোনো এসএসসির যে কোনো এক্সামের প্রিপারেশান, অর্থাৎ এমটিএস, সিএইচএসএল, সিজিএল, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু অনলি ওয়ান, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু এটাই হচ্ছে একমাত্র ক্লাসের সিরিজ যেখানে তোমরা কিন্তু সমস্ত পরীক্ষাকে তোমরা কভার করতে পারবে। অর্থাৎ এটা কিন্তু তোমাদের পুরোপুরি ফাউন্ডেশন ব্যাচ তোমরা ধরে নিতে পারো, এবং এই ফাউন্ডেশন ব্যাচ পুরোপুরি ফ্রিতে তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। ওকে, তো তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এইরকম তোমাদের কন্টেন্ট, এইরকম কন্টেন্ট, রেলিভেন্ট কন্টেন্ট তোমাদের কিন্তু কেউ দেবে না, ফ্রিতে কেউ দেবে না। তোমাদের কিন্তু সব প্রাইস দিয়ে, তোমাদের কিন্তু টাকা দিয়ে ব্যাচ কিনতে হবে। আশা করি তোমরা যদি এই চ্যানেলটি ফলো করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরপর ক্লাসগুলো দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধে হবে না একটা এক্সামকে ক্র্যাক করতে, জিকেতে। আমরা ফার্স্ট অফ অল পুরোপুরি যেটা ভেবেছি সেটা হচ্ছে ফার্স্ট আমরা ইতিহাসের সঙ্গে সঙ্গে জিওগ্রাফি, অর্থাৎ হিস্ট্রি প্লাস জিওগ্রাফি তোমাদের চলতে থাকবে। অল্টারনেট ক্লাস তোমরা কিন্তু পেতে থাকবে। এরপর তোমাদের আমি ইকোনমি প্লাস তোমাদের পলিটি করাবো, পলিটি দেন তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকে প্লাস সায়েন্স চলবে। এইভাবে তোমাদের কিন্তু পুরো ব্যাচ কমপ্লিট হবে। তোমাদের কিন্তু এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং তোমাদের পুরোপুরি খাতা একটা বানিয়ে নিতে হবে এবং নোট করতে হবে, ঠিক আছে। জিকে কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু ম্যাথও শুরু হবে এই চ্যানেলে। প্রত্যেকে খাতা আজকে থেকে কিনে নাও এবং এগুলোকে নোট করতে থাকো। আর তোমাদের যদি বলো যে পিডিএফ লাগবে, তাহলে কিন্তু আমি এইটুকু আমি করতে পারবো না, তোমাদের কিন্তু পিডিএফ প্রোভাইড করতে পারবো না, কারণ পিডিএফ পেয়ে গেলে ফোনের মধ্যে তোমাদের থেকে যায়, ফোনের থেকে কিন্তু পড়া হয় না। তাই বলবো এই ক্লাস করার সঙ্গে সঙ্গে বা তোমাদের সেকেন্ডবার এই লেকচারটি চালিয়ে তোমরা কিন্তু অবশ্যই খাতাতে নোট ডাউন করবে, তাহলে কিন্তু তোমাদের সবচেয়ে সুবিধে হবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের অনেকটা পড়াও হয়ে যাবে। ওকে, আর পিডিএফ যদি তোমরা নিতেই খুবই চাও যে না নিতেই হবে আমাকে, পিডিএফ না নিলে হবে না, আমি কিন্তু পিডিএফ না নেওয়ার কথাই বলছি। আর পিডিএফ যদি নিতান্ত তোমাদের নিতেই হয়, তাহলে কিন্তু 6296879911 তোমরা কিন্তু অবশ্যই এসএমএস করবে, হোয়াটসঅ্যাপ এসএমএস করবে, কল কেউ করবে না, ঠিক আছে। এসএমএস করবে, সেখানে কিন্তু আমি ডিটেলস তোমাদেরকে বলে দেব। ওকে, তো আমি যে রেকমেন্ড করব তোমাদের পিডিএফ নেওয়ার কোনো দরকার নেই, তোমরা কিন্তু খাতাতে অবশ্যই এই জিনিসগুলোকে নোট ডাউন করো এবং তোমরা পড়াশুনো জারি রাখো, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধে হবে না। অনেক কথা হয়ে গেছে, তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না, ক্লাস চলাকালীন তোমাদের সঙ্গে কথা খুবই কম বলবো, তাই আগে তোমাদের জিনিসগুলোকে বলে দিচ্ছি, সবাই জেনে নাও, একটা খাতা রেডি করো, ঠিক আছে। আমরা প্রথম যেটা শুরু করেছি সেটা কি না, প্রাচীন ভারতের ইতিহাস। আজকে জাস্ট তোমাদের আমি বেশ কিছু প্রাচীন ইতিহাসের যুগ নিয়ে আমরা আলোচনা করব, আর বেশ কিছু মুখ্য বৈদিক গাথা নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় ইম্পর্ট্যান্ট। এইটা আমি বলে দিই, তোমাদের ক্লাস কিন্তু খুব বেশি হবে না, ক্লাস করাতে গেলে প্রচুর ক্লাস করাতে হবে,
তোমাদের ইতিহাস তাহলে তোমাদের 3 মাস 4 মাসে শেষ হবে না। আমি চেষ্টা করব তোমাদের কিন্তু একদম সাজেস্টিভ অর্থাৎ একদম ইম্পর্ট্যান্ট যেগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসে সেই জিনিসগুলো তোমাদের কিন্তু ওয়ান লাইনার আকারে তোমাদের সঙ্গে তুলে ধরার এবং তোমাদের কিন্তু ভালোভাবে ডিসকাশন করে দেওয়া, যাতে তোমাদের এইটা তোমাদের পুরোপুরি এখানে অনেকটা পড়া হয়ে যায়। এবং এই যে পিপিটি তোমাদের এত সুন্দর করে করা রয়েছে যাতে তোমরা পড়তেও তোমরা যাতে মজা পাও, যাতে একদম দেখো তোমাদের কিন্তু ছবির সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পিপিটি রেডি রয়েছে, তাই ছবির সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পড়তেও পারবে। ওয়ান লাইনার আকারে তোমাদের কিন্তু পুরো পিডিএফ রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের পিপিটি কিন্তু বেশ সুন্দর করে রয়েছে। আর বেশি বোঝানোর কোনো কথা হবে না এখানে, কারণ এখানে তোমাদের সেরকম আমি গল্পের মতো করে বোঝাবো যে, কারণ সেভাবে তোমাদের পিপিটিও রেডি নেই। তোমাদের শুধুমাত্র যেটা রয়েছে অর্থাৎ এসসিইআরটি ঠিক আছে, আর তোমাদের যে এনসিইআরটি প্রত্যেকটা পাঠ্য বই দেখে তোমাদের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো পরীক্ষায় বারবার এসেছে সেই জিনিসগুলোই কিন্তু তোমাদের একদম মানে টপিক ওয়াইজ কিন্তু তোমাদের নোটেড করা রয়েছে, সেইগুলো তোমরা দেখে গেলেই অবশ্যই তোমরা পরীক্ষায় একটাও জিকে তোমাদের প্রশ্ন আটকাবে না। ওকে, তো আশা করি তোমাদের পুরোটা বোঝাতে পেরেছি যে কিভাবে তোমাদের ক্লাসগুলো চলবে। এভাবে তোমাদের ক্লাসগুলো চলবে প্রতিদিন, কিন্তু এই কথাগুলো বলবো না, ডাইরেক্ট তোমাদের পুরোপুরি ক্লাসে কথা বলবো, তাই আজকে ফার্স্টে তোমাদের বলে দিলাম। আর বারবার এই কথাটাও তোমাদের বলবো না যে চ্যানেল সাবস্ক্রাইব করো, প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। অবশ্যই তোমাদের কমেন্টে মূল্যবান বক্তব্য জানাবে যে তোমরা কিভাবে ক্লাস চাইছো, আরও তোমাদের কিভাবে এইটুকু বলতে পারি, তোমাদের চাওয়া না চাওয়ার বড় কথা নয়, তোমাদের এই ফাউন্ডেশন তোমরা যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদের আর কিচ্ছু দেখতে হবে না। এই ফ্রিতে তোমরা এই ফাউন্ডেশনটা তোমরা কমপ্লিট করে নাও, তাহলে কিন্তু তোমাদের জিকেতে কোনো ভয় থাকবে না। ঠিক আছে, এখানে কোনো ফাঁকিবাজি নয়, এখানে পুরোপুরি তোমাদের কিন্তু পড়ার ওপর জোর দেওয়া হবে এবং তোমাদের কিন্তু যেগুলো রেলিভেন্ট কন্টেন্ট অর্থাৎ তোমাদের রিলেটেড যে কন্টেন্ট সেই কন্টেন্টই প্রোভাইড করা হবে। বাড়তি একটাও তোমাদের কথা বলবো না, যাতে তোমাদের কোনোরূপ কোনো অসুবিধে না হয়। পরীক্ষা খুব বেশি দেরি নেই, তাই সামনেই পরীক্ষা রয়েছে। জিকেতে তোমাদের ভালো স্কোর করতে হবে, জিকেকে স্ট্রং করতে হবে, তাই কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ দেখতে হবে। ওকে, ক্লাসে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে, আর যেন প্রতিদিন এটা না বলতে হয়, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, দেখো ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস আমরা শুরু করছি। এই প্রাচীন ভারতের ইতিহাস অর্থাৎ ইতিহাস শুরু করতে গেলে আমাদের যেটা প্রথম জানতে হবে, আরেকটা কথা আমি তোমাদের বলে দিই একটু, এই পিডিএফ অর্থাৎ এই যে পিপিটি কিন্তু তোমাদের মানে ইংলিশ থেকে তোমাদের কিন্তু বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে। ঠিক আছে, তাই কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা প্রচুর বানান ভুল দেখতে পাবে। সেই বানান ভুলগুলো আমি পড়ানোর সঙ্গে সঙ্গে বা আমি বলার সঙ্গে সঙ্গে সেই বানানগুলো সংশোধন করে দেব, আর সেগুলো কিন্তু তোমরা খাতাতে অবশ্যই নোট ডাউন করে নেবে। ওকে, এর জন্য কিন্তু সরি, তোমাদের মানে টাইপ করার ব্যাপারটা একটু খটোমটো রয়েছে, বুঝতে পারছি, যেহেতু ইংলিশ থেকে এটা কিন্তু বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে, বা কিছু কিছু জিনিস যেগুলো হিন্দি থেকে বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে। ওকে, এই অসুবিধাটা তোমরা প্রত্যেকে মানে কম্প্রোমাইজ করে নাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধে হবে এবং তোমরা খুব ভালোভাবে জিনিসটাকে নিতে পারবে। ওকে, দেখো তো প্রাচীন ভারতের ইতিহাস, এই ইতিহাস জানতে গেলে তোমাদের যেটা প্রথম জানতে হবে সেটা হচ্ছে ইতিহাসের পিতা কি। ঠিক আছে, এই যে বানানটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বানান ভুল চলে এসেছে। তো ইতিহাসের পিতাকে, ইতিহাসের পিতা হচ্ছে গিয়ে হেরোডোটাস। তোমরা প্রত্যেকেই জানো তার নাম হেরোডোটাস বলে, আর এই হেরোডোটাস প্রত্যেককে কিন্তু মনে রাখতে হবে, এবং তিনি কোন বইতে এটি লিখেছিলেন সেটাও কিন্তু তোমাদের বানান ভুল রয়েছে, আমি একটুখানি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে ইতিহাসের পিতাকে, ইতিহাসের পিতা হচ্ছেন গিয়ে হেরোডোটাস। হেরোডোটাস। ওকে, এই বানানটি তোমাদের সঠিক। হেরোডোটাস ছিলেন ইতিহাসের পিতা, আর তিনার যে বইটি রয়েছে তিনি
কি নামে একটি বই লিখেছিলেন? তিনি লিখেছিলেন হিস্টোরিকা নামে একটি বই। হিস্টোরিকা, হিস্টোরিকা, প্রত্যেকে খাতাতে লিখে নাও। তিনি হিস্টোরিকা নামে একটা বই লিখেছিলেন। ওকে, তাহলে কি বললাম? ইতিহাসের পিতাকে, ইতিহাসের পিতা হচ্ছেন গিয়ে হেরোডোটাস, এবং তিনি হিস্টোরিকা নামে একটা বই লিখেছিলেন। হিস্টোরিকা নামে একটা বই লিখেছিলেন। ওকে, দেখো প্রাচীন ইতিহাসের যুগ বলেছে যে এই যুগে কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না। অর্থাৎ এই যে প্রাচীন ইতিহাসের যুগ, এখানে কিন্তু কোনোরূপ কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি। এখানে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে, বেশ কিছু শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। দেখো এরকম বেশ কিছু শিলা, ঠিক আছে, মাটির পাত্র, এরকম বেশ কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। তো এই যে মানে এই প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো থেকেই কিন্তু ইতিহাসের আস্তে আস্তে ধারণাটা তৈরি হয়েছে। আর এই যে যুগ, এই প্রাচীন ইতিহাসের যুগ, এই যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি। তিনটি ভাগ। ওকে, প্রথম যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের পেলিওলিথিক যুগ, আরেকটা হচ্ছে গিয়ে মেসোলিথিক যুগ, আরেকটা হচ্ছে নিওলিথিক যুগ। ওকে, এখানে একটা বানানই ঠিক আছে তোমাদের 3 নম্বর, আর এই যে বানানগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি, ঠিক আছে। পেলিওলিথিক যুগ অর্থাৎ পয় জফলা আকার লয় হস্যই ও লয় হস্যই থয় হস্যই ক, এইটা হচ্ছে গিয়ে পেলিওলিথিক, ঠিক আছে। এই যে দেখো এই ইংলিশে বানানটা এটা ঠিক লেখা রয়েছে, ঠিক আছে, পেলিওলিথিক যুগ। পেলিওলিথিক যুগে এই যে ব্যাপারগুলো আমরা পরবর্তীতে অবশ্যই জানবো, আর এই সেখান থেকে এরকম বেশি প্রশ্ন আসে না, তাই বেশি কিন্তু আমি ডিটেলসও লিখিনি তোমাদের, ঠিক আছে। আর মেসোলিথিক যুগ যেটা হচ্ছে গিয়ে কি, বানানটা একটু বলে দিই আমি। মেসোলিথিক যুগ বানান হচ্ছে গিয়ে মেসোলিথিক যুগ। ওকে, আর একটা হচ্ছে নিওলিথিক যুগ। আর তাহলে আমরা দেখলাম যে প্রাচীন ইতিহাসের যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পলিওলিথিক, একটা হচ্ছে মেসোলিথিক, আর একটা হচ্ছে নিওলিথিক। ওকে, আর এই যে পলিওলিথিক অর্থাৎ পলিওলিথিক যুগ, এই পলিওলিথিক যুগেই কিন্তু আমরা আগুন আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে। এই যে দেখো তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ। তাহলে এই যুগে, তাহলে কোন যুগে আগুন আবিষ্কৃত হয়? পেলিওলিথিক যুগে আগুন আবিষ্কৃত হয়েছিল। ওকে, আর দেখো তোমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে চাকা আবিষ্কৃত হয়েছিল। দেখো তোমাদের এইখানে তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ চাকা যে আবিষ্কৃত হয়েছিল নিওলিথিক যুগ। তাহলে নিওলিথিক যুগে কিন্তু চাকা আবিষ্কৃত হয়েছিল। আর দেখো কৃষিকাজও কিন্তু এই নিওলিথিক যুগে শিখেছিল। নিওলিথিক যুগে মানুষ কৃষিকাজ শুরু করে, কৃষিকাজ কিন্তু এই নিওলিথিক যুগেই মানুষ শুরু করেছিল। আর নিওলিথিক যুগেই মানুষ ঘর বানানোর অভ্যাস শেখে, অর্থাৎ ঘর বানাতে শেখে বলতে পারো, ঠিক আছে। ঘর বানানোর অভ্যাস কিন্তু শিখে ফেলে, ঘর বানানো। এই যে দেখো কুঁড়ে ঘর বা বিভিন্ন ধরনের ঘর কিন্তু তারা বানানো শিখে গিয়েছিল। তাহলে এখান থেকে আমরা যে জিনিসগুলো জানলাম সেটা কি, এই পিপিটি থেকে জানলাম। প্রথম যেটা জানলাম ইতিহাস পড়তে গিয়ে, যেটা আমাদের প্রথম জানতেই হবে, সেটা হচ্ছে গিয়ে ইতিহাসের পিতাকে, হেরোডোটাস। ওকে, তিনি হিস্টোরিকা নামে একটা বই লিখেছিলেন। এই ইতিহাসের এই যে প্রাচীন যুগ, এই প্রাচীন যুগের কোনো লিখিত প্রমাণ পাওয়া যায় না, শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক প্রমাণ কিন্তু আমরা পাই। ওকে, আর এই যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে পলিওলিথিক যুগ, একটা হচ্ছে মেসোলিথিক যুগ, আর একটা হচ্ছে নিওলিথিক যুগ। ওকে, আর এই যে পেলিওলিথিক যুগ, এই পেলিওলিথিক যুগেই কিন্তু আগুন আবিষ্কৃত হয়েছিল। এই পেলিওলিথিক যুগেই কিন্তু আগুন আবিষ্কৃত হয়েছিল। ওকে, আগুন আবিষ্কৃত হয়েছিল এই পেলিওলিথিক যুগে। আর নিওলিথিক যুগে মানুষ কি করে, মানুষ চাকা আবিষ্কৃত করেছিল। দেখতে পাচ্ছ এখানে নিওলিথিক যে যুগ রয়েছে, এখানে চাকা আবিষ্কৃত হয়েছিল। ওকে, আর নিওলিথিক যুগে মানুষ কি করে, কৃষিকাজ শিখে এবং ঘর বানানো শিখে। এই কয়েকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় এলে এই জায়গাগুলো থেকেই প্রশ্ন হয়, এর বাইরে কিন্তু প্রশ্ন হয় না। ওকে, এই পিপিটিটা তোমরা আশা করি পুরোপুরি কমপ্লিট মানে বুঝতে পেরেছো।
আর না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। নেক্সট দেখো তোমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে কি না, কুকুর ছিল কিন্তু প্রথম পোষা প্রাণী। এইটা কিন্তু তোমাদের জানতে হবে, কোন প্রাণী প্রথম পোষা ছিল, সেটা হচ্ছে গিয়ে কুকুর। পেলিওলিথিক যুগে শিকার ছিল মানুষের প্রধান জীবিকা। এই যে বল্লম, এই যে বড়শি, বিভিন্ন জিনিস তাদের অস্ত্র ছিল, ঠিক আছে। সেগুলো কোথা থেকে চুরি করেছিল? প্রথম দেখো পাথরের সরঞ্জামও কিন্তু প্রথম এই পেলিওলিথিক যুগেই কিন্তু আমরা পাই, পাথরের সরঞ্জাম, ঠিক আছে, পাথরের সন্ধান। ওকে, এই পাথর থেকেই মানুষ বিভিন্ন ধরনের বড়শি, ঠিক আছে, বিভিন্ন ধরনের অস্ত্র কিন্তু বানানো শেখে, তারপরে কিন্তু তারা শিকার করে। আর এই শিকার ছিল মানুষের প্রধান জীবিকা এই পেলিওলিথিক যুগে। পেলিওলিথিক যুগেই কিন্তু মানুষের প্রথম জীবিকা ছিল। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভীমবেটকা। ভীমবেটকা তোমরা প্রত্যেকেই নাম শুনেছ, যে এই যে ভীমবেটকা হলো একটা বিখ্যাত পলিওলিথিক সাইট। এটা তোমাদের ভুল লেখা আছে, বিখ্যাত ঠিক ছিল, বিখ্যাত পর্যন্ত। আর এইখানে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই জায়গাটা থেকে এই জায়গাটাই তোমাদের এইটা হবে। ওকে, পলিওলিথিক সাইট যেটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, এই যে দেখো ভীমবেটকা যে গুহা রয়েছে না, এই যে দেখো তোমাদের ম্যাপেও দেওয়া আছে। তোমাদের এই যে তোমরা এই জায়গাগুলো কিন্তু তোমাদের কিন্তু নোটেটও করা রয়েছে তোমাদের ম্যাপ আকারে। তোমাদের এমনভাবে পিপিটি তৈরি করা হয়েছে যাতে তোমরা কোনোভাবে ভুলে না যাও। আর ক্লাস অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ফ্রিতে কিন্তু এই ক্লাস তোমরা কোথাও পাবে না। আর দেখো তোমাদের ভীমবেটকা তোমরা কোথায় দেখতে পাচ্ছ? এই যে ভীমবেটকা চিহ্নিত করা রয়েছে, ভীমবেটকার একটা গুহাও কিন্তু তোমাদের এখানে চিত্র আকারে দেখানো হয়ে গেছে। আর এটিই ছিল বিখ্যাত পলিওলিথিক যুগের একটা সাইট। আর যেটা কোথায় অবস্থিত? যেটা তোমাদের মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। আর একটা দেখো তোমাদের বেলান সাইট, বেলান উপত্যকা, যেটা কোথায় অবস্থিত? ইউপিতে অবস্থিত। দেখো তোমরা এখানে ম্যাপে দেখতেই পাচ্ছ বেলান ভ্যালি, অর্থাৎ বেলান উপত্যকা, যেটা তোমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। তো বেলান থেকে একটি হাড়ের মাতা, মানে একটি হাড়ের মাতা দেবীর মূর্তি পাওয়া গেছে, যা উচ্চ পলিওলিথিক যুগের। ওকে, এই যে মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ, একটা হাড়ের মাতা দেবীর মূর্তি কিন্তু এখানে পাওয়া গেছে, হাড়ের মাতা দেবীর মূর্তি কিন্তু পাওয়া গেছে। প্রত্যেকে কিন্তু এই লাইনগুলো কোথাও থেকে নেওয়া নয়, এই লাইনগুলো তোমাদের কিন্তু সরাসরি টেক্সট বই থেকে নেওয়া, এবং খুব ইম্পর্ট্যান্ট লাইন, প্রত্যেক পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন আসে এইগুলো থেকে। তাই বলবো অবশ্যই তোমরা খাতাতে নোট করো এবং আরেকবার দরকার হলে তোমরা ভিডিওটি দেখে নেবে, যাতে তোমাদের কোনোভাবে এই জিনিসগুলো ভুলে না যাও। তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা জানলাম যে ভীমবেটকা হচ্ছে একটা বিখ্যাত পলিওলিথিক সাইট যা মধ্যপ্রদেশে অবস্থিত। দেন আমরা জানলাম কি বেলান উপত্যকা, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। এখান থেকে কি না একটা হাড়ের মাতা দেবীর মূর্তি পাওয়া গেছে, যা উচ্চ পলিওলিথিক যুগের। আর একটা দেখো তোমাদের নেওলিথিক যুগে প্রাচীন ভারতের ইতিহাসে মাটির পাত্রের চিহ্ন পাওয়া গেছে। এটা দেখো তোমাদের এসএসসির সিলেকশন পোস্ট 2023-এ কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। কিছু এসএসসির প্রশ্ন যেখান থেকে এসেছে সেগুলো কিন্তু তোমাদের পাবে, পিপিটিতে দেওয়া রয়েছে। তার মানে যে আমাদের বাকি এক্সামগুলোতে আসবে না এরকম কিন্তু কোনো কথা নয়। এইটা কিন্তু পুরোপুরি তোমাদের ফাউন্ডেশন ব্যাচ, তোমরা প্রত্যেক পরীক্ষার জন্য কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। আর এবারে পরীক্ষার সিলেবাস তোমাদের প্রত্যেকেই জানো যে সিলেবাসের ইতিহাস, ভূগোল, এই জিনিসগুলো তোমাদের থাকবে। এবং এই যে জিনিসগুলোর মধ্যে এই লাইনগুলো তোমাদের খুব ইম্পর্ট্যান্ট। বেশি কিন্তু পড়াবো না, যেটুকু পড়াবো তোমাদের সেটুকুই কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে এই পিপিটিটা থেকে আমরা যেটা জানলাম যে কুকুর ছিল তোমাদের প্রথম পোষা প্রাণী। আরেকটা জানলাম কি না পলিওলিথিক যুগে প্রথম পাথরের সরঞ্জাম পাওয়া যায়। পলিওলিথিক যুগে শিকার ছিল মানুষের প্রধান জীবিকা। আরেকটা দেখো ভীমবেটকা ছিল একটা বিখ্যাত পলিওলিথিক সাইট, যেটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত।
দেন জানলাম বেলান উপত্যকা। বেলান উপত্যকা যেটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত বেলান উপত্যকা। এখান থেকে একটা হাড়ের মাতা দেবীর মূর্তি পাওয়া গেছে, যা উচ্চ পেলিওলিথিক যুগের, নেক্সট আমরা যেটা জানলাম সেটা হচ্ছে নিওলিথিক যুগে প্রাচীন ভারতের ইতিহাসে মাটির পাত্রের চিহ্ন পাওয়া গেছে। ওকে, এটা থিওরি ক্লাস, এটা কিন্তু পিওয়াইকিউ কোনো এমসিকিউ ক্লাস নয়। অবশ্যই তোমরা ধৈর্য ধরে শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে, দেখবে এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন হুবহুব কমন কিন্তু তোমরা পাবে। আপকামিং যত এক্সাম আসছে, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, তোমাদের যে পঞ্চায়েত পরীক্ষা, প্রত্যেক পরীক্ষায় কিন্তু এইখান থেকে প্রশ্ন কিন্তু দেওয়া হবে। ওকে, প্রাচীন ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিছু জেনে নেব। দেখো, যেটা কি না, তোমাদের দেখো তামা ছিল প্রথম ধাতু এবং মানুষের, আমরা প্রথম কি জানলাম, প্রথম পোষা প্রাণী কি ছিল, প্রথম যে প্রাণী ছিল সেটা হচ্ছে গিয়ে কুকুর। দেন আমরা জানলাম দেখো প্রথম ধাতু কি, তামা, যেটা যার ব্যবহার মানুষ করেছে। আর প্রথম সরঞ্জাম যা মানুষ ব্যবহার করছিল, মানে প্রথম করেছিল, এটা একটু দেখবে মিস্টেক রয়েছে, করেছিল সেটা হচ্ছে কি দা। ওকে, প্রথম সরঞ্জাম যা মানুষের ব্যবহার করেছিল, তা হলো দা। প্রথম ফসল যা মানুষ প্রথম মানে চাষ করেছিল সেটা কি, সেটা হচ্ছে বার্লি। এখানে বানানটা একটু ভুল রয়েছে, তোমরা প্রত্যেকে এটা ঠিক করে নেবে। বয়াকার লয় রে ফসই, বার্লি। ওকে, প্রথম তাহলে সরঞ্জাম সেটা দা এবং প্রথম ধাতু সেটা হচ্ছে তামা। ওকে, এখান থেকে এইভাবেই কিন্তু প্রশ্নগুলো দেওয়া হয়, এখান থেকে এইভাবেই প্রশ্ন আসে। দেখবে তোমাদের হুবহু প্রশ্ন কমন আসে কিনা। ঠিক আছে, আগে ক্লাস দেখো, পরীক্ষা দেওয়ার পর তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবে যে এখান থেকে প্রশ্ন এসেছে কিনা। নেক্সট দেখো, প্রাচীন মুদ্রাগুলিকে পঞ্চমার্কড মুদ্রা বলা হয়। প্রাচীন যে মুদ্রাগুলি রয়েছে সেটা কিন্তু পঞ্চমার্কড মুদ্রা বলা হয়ে থাকে। পঞ্চমার্কড মুদ্রাগুলি পঞ্চম শতাব্দী খ্রিস্টপূর্ব থেকে এসেছে। যেহেতু এগুলি ছাপানো হয়, সেগুলি ভারতীয় ভাষায় পঞ্চড মুদ্রা হিসাবে পরিচিত। ওকে, পঞ্চড মুদ্রা হিসেবে কিন্তু পরিচিত। এটা কিন্তু তোমাদের এনসিইআরটির বইতে এই লাইনটা ছিল, এনসিইআরটির বইতে এইবারে তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই লাইন থেকে, তাই কিন্তু আমি তোমাদের এই লাইনটাও কিন্তু তোমাদের বাদ দেইনি। কোনো ইম্পর্ট্যান্ট লাইন কিন্তু কোনো জায়গায় বাদ দেব না, প্রত্যেকটা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। দেখো, রমিলা থাপারের মতে লোহার ব্যবহার 800 খ্রিস্টপূর্বে শুরু হয়েছিল। তাহলে লোহার যে ব্যবহার সেটা, এই যে এনার নাম হচ্ছে গিয়ে রমিলা, এই রমিলা থাপারের মতে লোহার ব্যবহার কিন্তু 800 খ্রিস্টপূর্বে শুরু হয়েছিল। প্রত্যেকে মনে রাখবে, ঠিক আছে। তাহলে প্রথম ধাতু কি জানলাম, তামা। প্রথম মানুষ মানে প্রথম সরঞ্জাম যা মানুষ প্রথম ব্যবহার করেছিল সেটা হচ্ছে দা। যা মানুষ প্রথম চাষ করেছিল তা হলো বার্লি। ওকে, আর যেগুলি আমাদের ভারতের ভাষায়, ভারতীয় ভাষায় বলা হয়ে থাকে সেটা কি, সেটা হচ্ছে পঞ্চড মুদ্রা। আর রমিলা ঠাপারের মতে লোহার ব্যবহার 800 খ্রিস্টপূর্বে শুরু হয়েছিল। ওকে, জিনিসগুলো কিন্তু তোমাদের খুব আকর্ষণীয় তোমাদের করা হয়েছে, যাতে তোমাদের পড়তে খুব ভালো লাগে। তোমরা ইতিহাসে কিন্তু অনেকে ইতিহাসে বোরিং রয়েছে, মানে ইতিহাসে বোর লাগে পড়তে, ইতিহাস ভালো লাগে না পড়তে, ইতিহাসে ছবি হয় না। দেখো তো, ছবি হয় না, এত ছবি তোমাদের জন্য কিন্তু প্রস্তুত করা হয়েছে। ইতিহাসেও ছবি হয় এবং ইতিহাসকেও কিন্তু ভালোভাবে আকর্ষণীয়ভাবে পড়া যায়, তোমাদের যায় না এরকম কিন্তু নয়। নেক্সট দেখো, আমাদের যেটা জানবো সেটা হচ্ছে মুখ্য বৈদিক গাথা। মুখ্য বৈদিক গাথা, যেখানে প্রথম আমরা জানবো দেখো বেদ। ওকে, এই যে বেদ, এই বেদ কিন্তু একটা প্রাচীনতম পুস্তক বলতে পারো, ভারতের প্রাচীনতম পুস্তক যদি বলো সেটা হচ্ছে গিয়ে বেদ। ঠিক আছে, শব্দটির আক্ষরিক অর্থ যদি আমরা জানি সেটা হচ্ছে জ্ঞান। তাহলে বেদের আক্ষরিক অর্থ কি, বেদের আক্ষরিক অর্থ হচ্ছে গিয়ে জ্ঞান। কেমন? তাহলে মুখ্য বৈদিক গাথা বেদের মোট অংশ কয়টি? মোট অংশ হচ্ছে 4টি। মোট অংশ কয়টি? সেটা হচ্ছে 4টি। পরীক্ষায় আসে প্রশ্ন এখান থেকে, ঠিক আছে। কি কি? ঋগ্বেদ, যজুর্বেদ,
সামবেদ এবং অথর্ববেদ। এই চারটির কথা তোমাদেরকে কিন্তু জানতে হবে একটু একটু করে, এবং এদের বৈশিষ্ট্যও জানতে হবে। আর যেগুলো তোমাদের পরীক্ষায় আসে ঠিক সেগুলোই বলবো, বাড়তি কিন্তু কথা বলবো না, কারণ এই একটা একটা বেদ নিয়ে কিন্তু একটা একটা ক্লাস হয়ে যাবে সেরকম যদি আমি বলতে শুরু করি। ঠিক আছে, বেদ তাহলে কি? বেদ হচ্ছে প্রাচীনতম একটা পুস্তক, ভারতের প্রাচীনতম পুস্তক। এবং এই যে তোমাদের যে মানে শব্দটি, যার আক্ষরিক অর্থ কিন্তু জ্ঞান। যার আক্ষরিক অর্থ কি? যার আক্ষরিক অর্থ জ্ঞান। আর এর চারটি অংশ রয়েছে, যেটা হচ্ছে ঋগ্বেদ, যেটা হচ্ছে যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। প্রত্যেকে খাতাতে আশা করি নোট করা হয়ে গেছে, এবং আশা করি তোমরা ক্লাসটা কিন্তু বুঝতে পারছো। ওকে, নেক্সট দেখো তোমাদের আমরা জানলাম যে আমরা জানলাম কি? আমরা জানলাম ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। ওকে, এখন আমরা জানবো যে ঋগ্বেদের বৈশিষ্ট্য কি কি রয়েছে, ঋগ্বেদে আমরা কি কি দেখতে পাই, সেই জিনিসটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ঋগ্বেদে আমরা কি কি জিনিস আমরা উপলব্ধি করতে পারি। ওকে, অর্থাৎ কি কি রয়েছে ঋগ্বেদে, যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই কিন্তু তোমাদের তুলে ধরেছি, বেশি কিন্তু তোমাদের দেওয়া নেই। অর্থাৎ এই বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না, এটুকু কিন্তু 100% গ্যারেন্টি দিচ্ছি। তাহলে দেখো, এটি হচ্ছে সবচেয়ে পুরনো বেদ। এটা সবচেয়ে পুরনো। তাহলে ঋগ্বেদ কি? ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে পুরনো। খুব ইম্পর্ট্যান্ট, সবচেয়ে পুরনো বেদের নাম কি আসে পরীক্ষায়। দেখো, এই ঋগ্বেদে আমরা 10টি মণ্ডল দেখতে পাই, 1028টি সূক্ত দেখতে পাই, এবং 10,560টি শ্লোক দেখতে পাই। ঠিক আছে, 10,500, সরি এখানে 60 হবে না, এটা একটু মিস্টেক হয়ে গেছে, তোমাদের একটু বলে দিই। এখানে এইটা দেখো, 10টি মণ্ডল ঠিক রয়েছে, 1028টি তোমাদের সুক্ত রয়েছে, অবশ্যই সুক্ত 1028টি, এবং তোমাদের 10,580টি হবে। ঠিক আছে, 10,580টি কিন্তু শ্লোক রয়েছে। এটা একটু প্রত্যেকে ঠিক লিখবে, এখানে 60 রয়েছে, এটা কিন্তু 80 হবে। ওকে, দেখো এখানে কিন্তু তোমাদের 25টি নদীর উল্লেখ পাওয়া যায়, 25টি নদীর উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে গঙ্গাও রয়েছে, যমুনাও রয়েছে, এরকম 25টি নদীর কিন্তু তোমাদের উল্লেখ পাওয়া যায়। এখানে কিন্তু গায়ত্রী মন্ত্র রয়েছে, গায়ত্রী মন্ত্র। ওকে, এখানে গায়ত্রী মন্ত্র রয়েছে, যা ঋষি বিশ্বমিত্রা রচনা করেছিলেন, ডিটেলসে জানবো এর পরের পিপিটিতে। তোমাদের ঋগ্বেদ নিয়ে আরও একটা তোমাদের পিপিটি রয়েছে, সেই পিপিটিতে আমরা এর পুরো ব্যাপারটা জানবো। ঠিক আছে, দেখো দাস রাজ্য যুদ্ধের কথাও কিন্তু এই ঋগ্বেদেই জানা যায়, যেখানে কিন্তু সপ্তম মণ্ডলের কথাও আমরা জানবো। সপ্তম মণ্ডলের কথাও কিন্তু এই ঋগ্বেদে আমরা জানবো, এবং দেবতা সোমার কথাও আমরা কিন্তু জানবো। এই জিনিসগুলো তোমাদের কিন্তু ঋগ্বেদে রয়েছে। ওকে, তাহলে আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে ঋগ্বেদই হচ্ছে গিয়ে সবচেয়ে পুরনো বেদ, যেখানে 10টি মণ্ডল রয়েছে, 1028টি সূক্ত রয়েছে, এবং 10,580টি শ্লোক রয়েছে, যেখানে 25টি নদীর আমরা উল্লেখ পাই। গায়ত্রী মন্ত্র রয়েছে, ঋষি বিশ্বমিত্রার লেখা রচনা এটি, যা ঋগ্বেদের 3য় মণ্ডলে উল্লেখ করা হয়েছে। ওকে, আর দাসরাজ্য যুদ্ধের কথাও রয়েছে, যেটা 7ম মণ্ডলে রয়েছে, এবং দেবতা সোমার কথাও আমরা কিন্তু এইখানে অবশ্যই জানবো এর পরের পিপিটিতে। এটা প্রত্যেকে খাতাতে নোট ডাউন করেছো, আশা করি তোমাদের কিন্তু নোট ডাউন করা হয়ে গেছে, এবং ব্যাপারটি বুঝতেও পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্ট কিন্তু জানাবে। এগুলো কিন্তু তোমাদের এই পরীক্ষা যে রয়েছে, এই যে দেখো এসএসসি জিডি 2025, সিজিএল 2023, সিজিএল 2023, জিডি 25 তারিখ সমেত কিন্তু এখান থেকে যে প্রশ্ন এসেছে তার কিন্তু প্রমাণও আমি তোমাদের দিয়ে দিয়েছি। দেখো ঋগ্বেদ নিয়ে আমি বললাম যে আরেকটা পিপিটি আমাদের রয়েছে, এখানে পুরো ব্যাপারটা জানবো। ঠিক আছে, এই যে গায়ত্রী মন্ত্র ব্যাপারটা কি, ঠিক আছে, আর পরে যে সুদাস কে ছিলেন, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস একটু ইন ডিটেলস আমরা জেনে তারপরে আমরা পরের বেদ নিয়ে আলোচনা করব, অর্থাৎ যজুর্বেদ নিয়ে আলোচনা করব। ওকে, দেখো তাহলে এটা কি বললাম, এটা সবচেয়ে পুরনো বেদ ঋগ্বেদ। তাহলে ঋগ্বেদ হচ্ছে গিয়ে সবচেয়ে পুরনো বেদ।
এখানে দেখো ঠিক রয়েছে, প্রায় 10,580টি শ্লোক রয়েছে, 1,028টি সুক্ত রয়েছে এবং কয়টি 10টি মণ্ডল রয়েছে, 10টি মণ্ডল রয়েছে। দেখো ঋগ্বেদে নদী গঙ্গার নাম একবার এবং নদী যমুনার নাম 3বার উল্লেখ রয়েছে, 3বার। এইটাও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ঋগ্বেদে কয়টি নদীর উল্লেখ রয়েছে, 25টি নদীর উল্লেখ রয়েছে। ঋগ্বেদে কয়টি শাখা রয়েছে, ঠিক আছে, এই ঋগ্বেদে কিন্তু 5টি শাখা রয়েছে। ওকে, ঋগ্বেদে মানে গঙ্গা নদীর নাম একবার রয়েছে এবং যমুনা নদীর নাম 3বার রয়েছে। খুব ভালো করে নোট করবে জিনিসটা, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো চলে এলে তোমরা বলবে যে কোথা থেকে দিয়ে দিয়েছে প্রশ্ন এগুলো, তাই তোমাদের আগে ভাগে কিন্তু পড়ে রাখতে হবে প্রশ্নগুলো, ঠিক আছে। পরীক্ষায় প্রশ্ন এইভাবেই তোমাদের ঘুরিয়ে প্রশ্ন করলে এভাবেই প্রশ্ন করা হবে যে ঋগ্বেদে গঙ্গার নাম আমরা একবার পাই এবং যমুনার নাম আমরা 3বার পাই। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা বলি, যেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র যা ঋষি মিত্র রচনা করেছিলেন তা ঋগ্বেদের 3য় মণ্ডলে কিন্তু উল্লেখ করা হয়েছে। এই যে বিশ্বামিত্র, এই বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন। এই যে বিশ্বামিত্র দেখছো, একটা মানে ছবি আকারে দেখিয়েছি আমি, তো যিনি গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন এবং ঋগ্বেদের 3য় মণ্ডলে কিন্তু তার উল্লেখ রয়েছে। ওকে, দেখো তো ঋগ্বেদের 7ম মণ্ডলে রাজা সুদাস, ঋগ্বেদের 7ম মণ্ডল, এটা কিন্তু 3য় মণ্ডল আর এটা কিন্তু 7ম মণ্ডলের কথা বলছি। ঋগ্বেদ 7ম মণ্ডল, রাজা সুদাস এবং 10 রাজার মধ্যে যুদ্ধের বর্ণনা রয়েছে। রাজা সুদাস এই যুদ্ধে জয়ী হন এবং এই যুদ্ধে পরশুনী নদীর অর্থাৎ পরশুনী নদীর যার বর্তমান নাম কিন্তু রবি নদী, খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, যার বর্তমান নাম কিন্তু রবি নদী তীরে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধ কোথায় সংগঠিত হয়েছিল? রবি নদীর তীরে, যার আগে নাম ছিল এইটা এবং এখন নাম হচ্ছে গিয়ে রবি নদী। 7ম মণ্ডলে রাজা সুদাস এবং 10 রাজার মধ্যে যুদ্ধের বর্ণনা কিন্তু রয়েছে এই ঋগ্বেদে। তাহলে ঋগ্বেদে 25টি নদীর উল্লেখ পাওয়া যায়, এটাও তোমাদের আমি বললাম। আর ঋগ্বেদের 9ম মণ্ডলে দেবতা সোমার উল্লেখ রয়েছে, দেবতা সোমার উল্লেখ কিন্তু কোথায় রয়েছে? ঋগ্বেদের 9ম মণ্ডলে। এইগুলো ঋগ্বেদ থেকে জেনে গেলে এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন আসে না, এইটুকু আমি তোমাদের ইনশিওর করতে পারি, এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন হয় না। শুধু বলবো এগুলো তোমাদের বারবার দেখো এবং বারবার প্র্যাকটিস করো। তোমরা আরও অনেকের পেইড ব্যাচে ক্লাস তোমরা দেখতে পারো যে ঋগ্বেদ নিয়ে হয়তো একটা ক্লাস করিয়ে দিয়েছে, ঠিক আছে, তো করিয়ে দিয়েছেন। তো এই যে এই জিনিসগুলো তোমরা অ্যাভয়েড করলে তোমরা অবশ্যই করতে পারো, কারণ তোমাদের দেখো মানে কম্পিটিটিভ এক্সাম এমন একটা এক্সাম, তোমাদের পাস করতে গেলে শুধুমাত্র যে আমি হিস্ট্রি জেনে গেলাম তা পাস করে যাব এরকমটা কিন্তু ব্যাপার নয়। শুধু হিস্ট্রি জেনে গেলেই যে পাস করে যাবেন এরকমটা ব্যাপার নয়। তাই বলবো তোমাদের হিস্ট্রির সঙ্গে সঙ্গে তোমাদের জিওগ্রাফি, ম্যাথ, রিজনিং, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে সমান গুরুত্ব দিতে হয়। তাই যদি অযথা বেশি পড়েন তাহলে কিন্তু তোমাদের অসুবিধে হবে এবং মনে রাখতেও অসুবিধে, এবং কম পড়তে হবে, অথেন্টিক জিনিস পড়তে হবে এবং পরীক্ষায় আসবে সেই জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে। তাই কিন্তু এই ক্লাসগুলো তোমাদের পরপর দেখতে হবে এবং খাতাতে নোট ডাউন করতে হবে। ওকে, ঋগ্বেদ নিয়ে আমরা জেনে নিলাম। নেক্সট আমরা দেখো যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ নিয়ে কিছু একটা দুটো কথা আমরা জেনে নেব, যেই একটা দুটো কথাই কিন্তু ইম্পর্ট্যান্ট এবং এর বাইরে তোমাদের কিন্তু কোনো প্রশ্ন হবে না। দেখো যজুর্বেদ, তো এই যে যজুর্বেদ, এই বেদটি গ্রহসিত এবং শ্লোক আকারে লেখা হয়েছে। এখানে এইটা বানান ভুল রয়েছে, একটু বলে দিই। গ্রহসিত এবং শ্লোক আকারে লেখা রয়েছে। এটি মূলত পূজা এবং তীর্থ কাজ সম্পর্কিত ছিল। এই যজুর্বেদ কি ছিল? পূজা এবং তীর্থ কাজ সম্পর্কিত ছিল। পূজা এবং যজ্ঞের বেদ যদি বলি, ঠিক আছে, সেটা হচ্ছে যজুর্বেদ।
যজুর্বেদে আমরা দুটো জিনিস দেখতে পাই, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে যজুর্বেদের দুটো অংশ, সেটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ আর একটা হচ্ছে শুদ্ধ যজুর্বেদ। দুটো যজুর্বেদ। কৃষ্ণ একটু বানান ভুল রয়েছে, তোমাদের একটু বলে দিই, এইটা হবে ওকে, কৃষ্ণ যজুর্বেদ এবং শুদ্ধ যজুর্বেদ। তাহলে যজুর্বেদ কি জানলাম, যে যজুর্বেদে পূজা এবং তীর্থ, অর্থাৎ তীর্থ কাজ, এগুলো সম্পর্কিত ছিল যজুর্বেদ। এবং যজুর্বেদে দুটো অংশ, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে তোমাদের কৃষ্ণ যজুর্বেদ এবং শুদ্ধ যজুর্বেদ। এই দুটো তোমাদের যজুর্বেদ রয়েছে, কৃষ্ণ যজুর্বেদ এবং শুদ্ধ যজুর্বেদ। নেক্সট দেখো তোমাদের সামবেদ, এবং তারপরে রয়েছে অথর্ববেদ। এই সামবেদ সম্পর্কে জানতে গেলে সামবেদ দেখো, সামবেদের কি না, এই বেদে সঙ্গীত সম্পর্কিত তথ্য পাওয়া যায়। কি সম্পর্কিত? সঙ্গীত সম্পর্কিত তথ্য কিন্তু পাওয়া যায়। এই জন্য এটি ভারতীয় সঙ্গীতের পিতা হিসেবে পরিচিত। খুব ইম্পর্ট্যান্ট, এই জন্য এটি ভারতীয় সঙ্গীতের পিতা হিসেবে পরিচিত, এই জন্য এটা ভারতীয় সঙ্গীতের পিতা হিসেবে পরিচিত। তাহলে সামবেদ কি না, এই বেদে সঙ্গীত সম্পর্কিত তথ্য আমরা পাই, এই জন্য এটি ভারতীয় সঙ্গীতের পিতা হিসেবে পরিচিত। দেখো এইটা কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট লাইন, ঠিক আছে? সঙ্গীতের দেব কিন্তু সূর্যাস্তের স্তর, তোমাদের এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা। আর একটা হচ্ছে দেখো, এই বেদে সঙ্গীত সম্পর্কিত তথ্য পাওয়া যায়, এজন্য এটি ভারতীয় সঙ্গীতের পিতা হিসেবে কিন্তু পরিচিত। ওকে, আরেকটা দেখো, সামা শব্দের আক্ষরিক অর্থ কী? সামা শব্দের আক্ষরিক অর্থ গান। সামবেদের খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন এটা, ঠিক আছে? সামা শব্দের আক্ষরিক অর্থ গান। সামবেদ মূলত সূর্যের প্রশংসায় গাওয়া মন্ত্রগুলির সমষ্টি, এবং এতে মোট 1875টি হিম্ম রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট, একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন বলতে পারো। সামবেদ মূলত সূর্যের প্রশংসায় গাওয়া মন্ত্রগুলির সমষ্টি, এবং মোট কত রয়েছে? 15টি তো একদমই নয়, বললাম তোমাদের কটি বললাম কত? 1875টি হিম্ম রয়েছে। তাহলে সামবেদে কি জানলাম? এখানে সঙ্গীত সম্পর্কিত তথ্য পাওয়া যায়, আর এই জন্য এটি ভারতীয় সঙ্গীতের পিতা হিসেবে পরিচিত। সামা শব্দের আক্ষরিক অর্থ কি? গান। সামবেদ মূলত সূর্যের প্রশংসায় গাওয়া মন্ত্রগুলির সমষ্টি, মোট 15টি হিম্ম রয়েছে এখানে। অথর্ববেদ কি? অথর্ববেদ দেখো, এই বেদটি অন্যান্য যে বেদগুলির পর লেখা হয়েছে, অন্যান্য লেখাটা হয়েছে, এটা হবে অন্যান্য যে বেদগুলো রয়েছে সেই বেদগুলোর পর লেখা হয়েছে। ওকে, আর এটি অথর্বং গিরস বেদ, ঠিক আছে? একটু বানান তোমাদের ভুল রয়েছে, এই যে হর্ষই রয়েছে না, এই জায়গাটা গ হবে, ঠিক আছে? তো অর্থবং গিরস বেদ নামেও পরিচিত। এই বেদে জাদুটোনা, তন্ত্রমন্ত্র, চিকিৎসা, বিবাহ, দুনিয়াবি জীবন, ঠিক আছে, সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে এখান থেকে কি জানতে পারলাম? জাদুটোনা, তন্ত্রমন্ত্র চিকিৎসা, বিবাহ এবং দুনিয়াবি জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে। অথর্ববেদকে আমাদের ব্রাহ্মবেদ নামেও পরিচিত। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে অথর্ববেদকে ব্রাহ্মবেদ বলা হয়। অথর্ববেদ ব্রাহ্মবেদ নামেও পরিচিত। এগুলো তোমাদের খাতাতে নোট করতে হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং নোট করে রাখতে হবে, ঠিক আছে? আশা করি তোমাদের পুরো এই যে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই যে 4টি আমাদের বেদ রয়েছে, এই 4টির যে কটি লাইন আমি তোমাদের বললাম, এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। অথর্ববেদ নিয়ে আর দুটো কথা বলবো, তারপরে আমরা 6টি বেদাঙ্গ নিয়ে আলোচনা করব, দেন পুরাণের কথা জানবো, তারপরে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার পর আজকের ক্লাসটি কিন্তু আমরা শেষ করব।
অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো ক্লাসটি, কারণ তোমাদের আস্তে আস্তে ক্লাস শেষের দিকে যাবে তত কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আসতে থাকবে, ঠিক আছে। দেখো বেদ নিয়ে দেখো, অথর্ব বেদের সবচেয়ে জনপ্রিয় শাখাগুলি হলো কি না পিপ্লাদ এবং শাউনক। ওকে, পিপ্লাদ এবং শাউনক অথর্ববেদ, এটা কিন্তু তোমাদের সেখানে থাকার কথা ছিল, এখানে চলে এসেছে তো রেডি করার সময়। তো মেন হচ্ছে দেখো তোমাদের অথর্ববেদের সবচেয়ে জনপ্রিয় শাখা যদি আমি বলি, তোমরা অথর্ববেদ যেখানে লিখেছো সেইখানে এই দুটি লাইন কিন্তু তোমরা লিখে নেবে, ঠিক আছে। তারপরে আমরা বেদাঙ্গ বা বেদান্ত শুরু করব, ঠিক আছে, বেদাঙ্গ বা বেদান্ত। তো অথর্ববেদ সবচেয়ে জনপ্রিয় শাখাগুলি কি না পিপ্লাদ এবং শৌনক নামে পরিচিত, ঠিক আছে। আর অথর্ববেদ বলা হয়েছে যে সভা এবং সমিতি হলেন প্রজাপতির দুই কন্যা, ঠিক আছে। অথর্ববেদেই বলা হয়েছে সভা এবং সমিতি হলেন প্রজাপতির দুই কন্যা। তাহলে অথর্ববেদ এর সবচেয়ে জনপ্রিয় শাখা সেটা হচ্ছে পিপ্লাদ এবং শৌনক। অথর্ববেদেই বলা হয়েছে সভা এবং সমিতি হলেন প্রজাপতির দুই কন্যা। ওকে, এই দুটো লাইন কিন্তু তোমাদের মারাত্মক ইম্পর্ট্যান্ট রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকে খাতাতে নোট ডাউন করবে। নেক্সট দেখো, আমরা বেদান্ত বা বেদাঙ্গ নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা 6টি বেদাঙ্গ, তোমরা প্রত্যেকেই মনে রাখবে যে কয়টি রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু 6টি, ঠিক আছে। দেখো যেটা হচ্ছে গিয়ে প্রথম যদি জানি, প্রথম হচ্ছে গিয়ে শিক্ষা, নেক্সট হচ্ছে গিয়ে জ্যোতিষ, তারপরে হচ্ছে গিয়ে ব্যাকরণ, তারপরে হচ্ছে গিয়ে কল্প, তারপরে হচ্ছে নিরুক্ত, তারপরে হচ্ছে গিয়ে ছন্দ, ভুল রয়েছে, ঠিক আছে, ছন্দ, যেটা বেদীয় ছন্দ বা মিটার নামে পরিচিত। আর এটা হচ্ছে শব্দতত্ত্ব, কল্প হচ্ছে রীতিনীতির শাস্ত্র, শিক্ষা হচ্ছে ধ্বনিবিজ্ঞান, জ্যোতিষ হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, আর ব্যাকরণ হচ্ছে ব্যাকরণ বা কি না ভাষাশাস্ত্র, এখানে ভাষা হবে, ঠিক আছে, ভাষাশাস্ত্র, এটা হবে না ভাষাশাস্ত্র হবে। ওকে, তাহলে বেদান্ত বা বেদাঙ্গ 6টি রয়েছে, কি কি? শিক্ষা, জ্যোতিষ, ব্যাকরণ, কল্প, নিরক্ত আর একটা হচ্ছে গিয়ে ছন্দ। 6টি বেদাঙ্গ মনে রাখবে এবং খাতাতে নোট ডাউন করে নেবে, ঠিক আছে। দেখো বেদাঙ্গ অর্থাৎ ব্রাহ্মণ গ্রন্থসমূহ, প্রধান বেদ এবং ব্রাহ্মণ গ্রন্থসমূহ, এটা নিয়ে আমরা আলোচনা করব, যেটার নাম হচ্ছে কি প্রধান বেদ, যে ঋগ্বেদ, এটা বানান ভুল রয়েছে দেখবে, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4টি বেদের ব্রাহ্মণ গ্রন্থসমূহ নিয়ে মনে রাখতে হবে। প্রশ্ন এখান থেকে চলে আসে বারবার, এখানের প্রশ্ন কিন্তু তোমাদের বারবার চলে আসে, তাই এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তার ঋগ্বেদ কি হবে? ঐত্রিয়ের এবং কৈশিকতি, ঠিক আছে, গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঋগ্বেদ, প্রধান বেদ। যজুর্বেদ কি না সত্রপদ এবং তৈত্রীয় থেকে, আর পঞ্চবিশ, পাঁচবিশ এবং সদ্দিশ থেকে সামবেদ এসেছে, এবং অথর্ববেদ কোথায়? গোপদ থেকে, অথর্ববেদ গোপদ থেকে। ছকটাও কিন্তু তোমাদের তুলে রাখবে, খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের কিন্তু পরীক্ষায় তোমাদের চলে আসে এখান থেকে প্রশ্ন, ঠিক আছে। আশা করি তোমাদের এই যে পিপিটিটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো আবার ভিডিওটি দেখো, তোমরা কিন্তু অবশ্যই বুঝে যাবে, এবং না বোঝার কিছু নেই, এগুলো কিন্তু তোমাদের কিন্তু একটু মুখস্থও রাখতে হবে, এবং এত সুন্দর পিপিটি বানানো রয়েছে, তোমাদের কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে যদি অসুবিধা হয় তাহলে আমার কিছু বলার নেই আর। নেক্সট দেখো, আমরা পুরাণ নিয়ে কথা বলবো একটু, পুরাণের কি রয়েছে ব্যাপারগুলো, পুরাণের যে কয়েকটি লাইন আমাদের মনে রাখতে হবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। পুরাণের মোট সংখ্যা কয়টি? সে 18টি হবে। পুরাণের মোট সংখ্যা কয়টি? মোট সংখ্যা 18টি, 15টি হবে না, 18টি, ঠিক আছে। পুরাণের রচয়িতা কি না পুরাণের রচয়িতা হচ্ছে গিয়ে লোমহর্ষ, এটা মদনেশ্বরী, লোমহর্ষ এবং তার পুত্র উগ্রস্তবা।
পুরাণের রচয়িতা কে? লোমহর্ষ এবং তার পুত্র উগ্রস্তবা। মোট পুরাণ কয়টি? 18টি। মোট পুরাণ কয়টি? 18টি। মোট পুরাণ কয়টি? 18টি। খুব ভালোভাবে মনে রাখবে এবং এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো, বর্তমানে পাওয়া পুরাণগুলি গুপ্ত যুগের সময়কার। বর্তমানে যে আমরা পুরাণগুলি পাই সেগুলো হচ্ছে গুপ্ত যুগের সময়কার। পুরাণগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সত্যিকারের পুরাণ হলো গিয়ে মৎস্য পুরাণ। মৎস্য পুরাণ, মৎস্য নয়, এটা হচ্ছে মৎস্য। হ্যাঁ, একটু মিস্টেক হয়েছে এই জিনিসগুলো। মৎস্য পুরাণ, মৎস্য, ঠিক আছে? তাহলে পুরাণগুলির মধ্যে এটা সবচেয়ে হবে, সবচেয়ে প্রাচীন এবং সত্যিকারের পুরাণ হচ্ছে গিয়ে মৎস্য পুরাণ। ওকে, আর বর্তমানে যে পুরাণ রয়েছে পুরাণগুলি গুপ্ত যুগের সময়কার। আর একটা দেখো এখানে ওই বানান ভুল, প্রচুর বানান ভুল রয়েছে, এই জিনিসগুলো একটু ক্ষমা করবে। তো তবে তোমাদের কন্টেন্ট কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এরকম তোমরা আর কোথাও দেখেছো যে এইভাবে তোমাদেরকে কন্টেন্ট দেওয়া হয়েছে ফ্রিতে। দেখো, বিষ্ণু পুরাণ, এই যে বিষ্ণু পুরাণ যেখানে মৌর্য বংশের সাথে সম্পর্কিত, এই যে বিষ্ণু পুরাণ কোন বংশের সঙ্গে সম্পর্কিত? আর এই যে দেখো মৎস্য পুরাণ, এই মৎস্য পুরাণ কোন বংশের সঙ্গে সম্পর্কিত জানো? এটা একটু বলে দিই, এখানে মিস্টেক হয়ে গেছে। সাতবাহন বংশ, ঠিক আছে? মৎস্য পুরাণ, এটা মনসা নয়, এটা হচ্ছে গিয়ে মৎস্য পুরাণ। এই মৎস্য পুরাণ সাতবাহন বংশের সঙ্গে সম্পর্কিত, আর বিষ্ণু পুরাণ মৌর্য বংশের সাথে সম্পর্কিত, আর বায়ু পুরাণ সেটা কিন্তু তোমাদের গুপ্ত বংশের সঙ্গে সম্পর্কিত। খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মৌর্য বংশ যেটা বিষ্ণু পুরাণ, সাতবাহন বংশ যেটা মৎস্য পুরাণ, যেটা গুপ্ত বংশ বায়ু পুরাণ, ঠিক আছে? এখানে দেখো তোমাদের ছবিও দেওয়া রয়েছে, ছবি দেওয়া রয়েছে, তোমাদের মনে রাখতে কোনো অসুবিধে হবে না। তাহলে পুরাণের মোট সংখ্যা কয়টি বললাম? 18টি। পুরাণের রচয়িতা কে ছিলেন? না, পুরাণের রচয়িতা ছিলেন লোমহর্ষ এবং তার পুত্র উগ্রশ্রবা। পুরাণগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সত্যিকারের পুরাণ কি? সত্যিকারের পুরাণ হলো মৎস্য পুরাণ, ঠিক আছে? বর্তমানে পুরাণগুলি কোন যুগের? না, গুপ্ত সময়কার। নেক্সট দেখো তোমাদের বিষ্ণু পুরাণ যেটা মৌর্য বংশের সাথে সম্পর্কিত, মৎস্য পুরাণ যেটা সাতবাহন বংশের সঙ্গে সম্পর্কিত, আর একটা হচ্ছে বায়ু পুরাণ যেটা হচ্ছে গুপ্ত বংশের সাথে সম্পর্কিত। নেক্সট দেখো, আমরা এইটাই তোমাদের ক্লাস, আজকের ক্লাসটা শেষ করব এবং পরবর্তী ক্লাসে আমরা ইন্দাস সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতা, এই দুটো সভ্যতাকে পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করব। আর তারপরে তোমাদের জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম যেভাবে তোমাদের চলছিল, মানে যেভাবে চলে সেভাবেই তোমাদের কিন্তু চলতে থাকবে পরপর ক্লাসগুলো। অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে যাও যাতে প্রত্যেকে ফ্রিতে এই সুবিধা পেয়ে যায়। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আজকে জেনে নেব, যেটা আজকের পুরো প্রাচীন ইতিহাসের মানে রয়েছে। এই যে যে জিনিসগুলো মানে কোনো কিছুতে ঢোকানো যাবে না, মানে বুঝতে পেরেছো তো? এই পয়েন্টগুলোকে আমি কোনো এই যে ধরো পুরাণে, বেদাঙ্গ, এই যে প্রত্যেকটা জিনিস নিয়ে না আলাদা আলাদা শর্ট নোট বানিয়ে দিয়েছি না। ধরো এই যে বেদগুলো, যে ছোট ছোট জিনিস, যে কোন বেদে কী রয়েছে, তো সেগুলো বাদেও তোমাদের বেশ কিছু লাইন, গুরুত্বপূর্ণ লাইন রয়েছে যেগুলো কিন্তু কোনো টপিকের মধ্যে নয় কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের লাস্টে রেখে দিয়েছি যাতে তোমাদের কোনো জিনিস ছাড়া না হয়ে যায়, প্রত্যেকটা জিনিস যেন তোমাদের কভার আপ হয় এবং পরীক্ষায় যেন তোমরা পুরোপুরি ফুল নাম্বার পেতে পারো। দেখো, তো লাস্টের পিপিটি থেকে আমরা যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব এবং আজকের ক্লাসটি পুরোপুরি শেষ করব। অর্থশাস্ত্র, দেখো অর্থশাস্ত্র বইটির রচয়িতাকে চাণক্য। অর্থশাস্ত্র বইটির রচয়িতাকে চাণক্য, তিনি বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য নামেও পরিচিত। তিনি বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য নামেও পরিচিত। তাহলে অর্থশাস্ত্র বইটি কে লিখেছেন? চাণক্য। অর্থশাস্ত্র মূলত রাজনৈতিক বিজ্ঞান সম্পর্কিত একটা গ্রন্থ। অর্থশাস্ত্র মূলত রাজনৈতিক বিজ্ঞান সম্পর্কিত একটা গ্রন্থ। এতে মৌর্য যুগের ইতিহাস সম্পর্কিত তথ্য প্রদান করা হয়েছে।
তাহলে এখানে দেখো, এখানে অর্থশাস্ত্র কি? অর্থশাস্ত্র মূলত রাজনৈতিক বিজ্ঞান সম্পর্কিত একটা গ্রন্থ। এতে কিন্তু মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। এখানে মৌর্য যুগের তথ্য প্রদান করা হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। রাজতরঙ্গিনী বইটির রচয়িতাকে? রাজতরঙ্গিনী বইটির রচয়িতা হচ্ছে গিয়ে কালহন। কালহন হচ্ছে গিয়ে রাজতরঙ্গিনী বইটির রচয়িতা। এটা দন্তেন্ন হবে, ঠিক আছে? তালে বসতে হবে না, দন্তেন্ন হবে, ঠিক আছে? মধ্যূন্য হবে, মধ্যূন্য, সরি। কালহন। রাজতরঙ্গিনী বইটির রচয়িতাকে? কালহন। এটি কাশ্মীর রাজাদের ইতিহাসের বর্ণনা করে। এটা যে কাশ্মীর রাজাদের ইতিহাসের বর্ণনা কিন্তু করে। লাস্টের কিন্তু এই যে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের কিন্তু এটা ভেবে গেলে হবে না, গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই দেখে যেতে হবে। অষ্টাধ্যায়ী, এটি সংস্কৃত ব্যাকরণ একটা গ্রন্থ। যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছে পাণিনি। তো এই যে নেই আছে না, এটা প্রথমেরটা কিন্তু মধ্যূন্য হবে, তারপরটা দন্তান্ন হবে, কেমন? তো অষ্টাধ্যায়ী যে বইটি রয়েছে, এই বইটির রচয়িতাকে? পাণিনি। সবচেয়ে পুরনো স্মৃতি গ্রন্থ হচ্ছে গিয়ে কি না মনুস্মৃতি, যা কি যা মনু রচনা করেছিলেন। মনুস্মৃতি, সবচেয়ে পুরনো স্মৃতি গ্রন্থকে? মনুস্মৃতি। এটাই হবে না, এটা মনুস্মৃতি হবে, ঠিক আছে? এইটাই হবে। মনু রচনা করেছিলেন, তার নামই ছিল মনু, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের, নেক্সট যেটা রয়েছে যে কথা সারিত সাগর, অর্থাৎ রচয়িতাকে? রচয়িতা হচ্ছে সোমদেব। কথা সারিত সাগর, যার রচয়িতা হচ্ছে সোমদেব। এটি কি না সহিতকর্ম, মানে সাহিত্যকর্ম, এবং যা মূলত সংস্কৃতে রচয়িত হয়েছিল। এটি সংস্কৃতে রচয়িত হয়েছিল। রচয়িতা ছিলেন সোমদেব। কি রচনা করেছিলেন না কথা সারিত সাগর। এটি কি সাহিত্যকর্ম, এটি হচ্ছে একটা সাহিত্যকর্ম এবং যা মূলত সংস্কৃতে রচয়িত হয়েছিল, যেটা সিপিইউ 2024 তোমাদের পরীক্ষায় এসেও ছিল। নেক্সট দেখো, তামিল ভাষার প্রথম মহাকাব্য, তামিল ভাষার প্রথম মহাকাব্য যেটা কি না শিলিপ্পাথিক্রম, যা কি নামে পরিচিত? যা জুয়েলেট অ্যাঙ্কলেট নামে পরিচিত, যা ইলাভো আদিগল পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দী খ্রিস্টাব্দে রচনা করেছিলেন। এগুলো তোমাদের খুব অড আসে, মানে খুব কম আসে, তোমরা বুঝতেই পারছো। সিপিইউ এবং সিজিএল এক্সাম মানে কি লেভেলের এক্সাম এগুলো, তো তার জন্যই কিন্তু একটু টাফ প্রশ্ন যদি এসে থাকে তাহলে কিন্তু এই লাইন তুলে প্রশ্ন আসতে পারে, নয়তো কিন্তু তোমাদের এখান পর্যন্ত তোমাদের পড়লেই কিন্তু এনাফ। আরেকবার বলে দিই যে অর্থশাস্ত্র রচয়িতাকে? চাণক্য, যিনি বৈষ্ণবগুপ্ত এবং কৌটিল্য নামেও পরিচিত। অর্থশাস্ত্র মূলত রাজনৈতিক বিজ্ঞান সম্পর্কিত একটা গ্রন্থ। এতে মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে তথ্য পাওয়া যায়। রাজতরঙ্গিনী কলহন রচিত, এটি কাশ্মীর রাজাদের ইতিহাসের বর্ণনা রয়েছে। এবং অষ্টাধ্যায়ী, এটি সংস্কৃত ভাষার একটা গ্রন্থ। বইটির রচয়িতাকে? পাণিনি। ওকে। আর সবচেয়ে পুরনো স্মৃতি গ্রন্থ মনুস্মৃতি, যা মনু রচনা করেছিল বা করেছিলেন। আর এই দুটো তোমাদের কিন্তু একটু পড়ে রাখবে, যদি খুব টাফ প্রশ্ন হয় তাহলে কিন্তু প্রশ্ন আসতে পারে, নয়তো কিন্তু এর আগে পর্যন্ত তোমাদের যা পড়িয়েছি তা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং তোমাদের খুব কাজের। তো আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটা কিন্তু লাইক করে দেবে এবং কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখবে ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। এরপর আর একটা কথা, তোমরা এই পিপিটিগুলো কিন্তু তোমরা পিডিএফ কিন্তু তোমরা পাবে না, অবশ্যই তোমাদের পাবে না বলবো। এবং তোমাদের যদি তোমরা পিডিএফ নিতান্তই নিতে চাও, যারা পিডিএফ ছাড়া পড়তে পারে না, আমি বলবো কিন্তু খাতাতে নোট ডাউন করবে, তাহলে কিন্তু তোমাদের পড়া কিন্তু হয়ে যাবে, আমার মতামত, ঠিক আছে? তোমরা যারা চাইছো যে না পিডিএফ নিতেই হবে, তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কেমন? কোন নাম্বারে? এই নাম্বারে 6296879911, এই যে নাম্বার দিলাম এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে।
হোয়াটসঅ্যাপ করতে হবে, SMS করবে, কেমন? তাহলে তোমাদের এই যে ক্রাইটেরিয়া যা রয়েছে তা কিন্তু জানিয়ে দেবো, তা কিন্তু তোমরা নিলেও নিতে পারো, কেমন? চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ক্লাস অর্থাৎ তোমাদের হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতার যে ক্লাস আসছে সেটাতে আমরা আবার তোমাদের সঙ্গে গল্প করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে পুনরায় দেখা হচ্ছে।